তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আমাদের সয়েল মেকানিক্স নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে। ফলে এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য আরো ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি পড়াচ্ছি ওইভাবে যাতে একদম পিএসসি কে কভার আপ করে যাবে। তো চলো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে পড়াশোনা করবো, সেটা হচ্ছে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন অফ সয়েল। আমি এই চ্যাপ্টারটাকে কেন ধরলাম, কেন কি এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন ভীষণ ভাবে আসেই সাধারণত, মানে আমি দেখিনি যে এখান থেকে একটা প্রশ্ন আসে না। আর এই চ্যাপ্টারটা বিশেষত্ব কি, এখান থেকে কিন্তু কোনো নিউমেরিক্যাল কোয়েশ্চেন হয় না। এখান থেকে যে কোয়েশ্চেনগুলো হয় সবগুলো কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন হয় এবং কতগুলো ডেটা থাকে, যে ডেটাগুলোকে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তাহলে প্রথমেই চলো আমরা পড়াশোনাটাকে আমরা ওইভাবেই করবো যাতে একদম তোমাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। ফলে তোমরা শুধু ক্লাসটাকে একটু ফলো করো। এই ক্লাসটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু আলাদা করে তোমাদেরকে এটা নিয়ে প্রিপারেশন নিতে হবে না। এখান থেকেই তোমাদের পুরো পড়াশোনাটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো চলো প্রথমেই আমরা আগে একটু জেনে নিই যে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন অফ সয়েল এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। গ্রেন সাইজ মানে কি, আমরা জানি যে সয়েল ছোট ছোট এরকম করে সয়েলের কণা দিয়ে তৈরি হয়। কণাগুলো কোথা থেকে আসে আমরা প্রথম ক্লাসে পড়েছি, যে রক বা যে শিলাগুলো থাকে সেগুলো ক্ষয়ে গিয়ে ডিসইন্টিগ্রেটেড হয়ে গিয়ে এই ছোট ছোট কণা তৈরি এবং সেগুলোকে আমরা সয়েল বলি। ওকে, তাহলে এই যে সাইজগুলো এগুলোকে গ্রেন বলি আমরা, সয়েলটাকে একটা গ্রেন বলি। তো গ্রেনের যে সাইজ আছে, এক একটা গ্রেনের এক এক রকম সাইজ হবে। অবশ্যই আমরা দেখতে পাই যেটা একটা বড় পাথর তার একরকম সাইজ হয়, স্যান্ডের পার্টিকেল গুলো একরকম সাইজ হয়, যেগুলো ক্লে তার একরকম সাইজ হয়। তাহলে এই যে বিভিন্ন রকম সাইজ হয়, তো সেই সাইজের অনুপাতে যদি আমরা তাদেরকে ভাগ করি, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন মানে কি তাদেরকে ভাগ করা। তার মানে সয়েলের কণাগুলোর যে সাইজ তার রেসপেক্টে যখন আমরা সয়েলকে ভাগ করব বিভিন্ন ভাগে, তখন সেটা হয়ে যায় গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন অফ সয়েল। ক্লিয়ার? এখানে আর কোনো অসুবিধা নেই। তো প্রথমেই আমাদেরকে একটা ডেটা বা একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এই সাইজ অনুযায়ী আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বলো বা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সব জায়গাতেই, বাংলাদেশে যারা হয়তো তোমাদেরও এটা হয়, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, তোমরা একটু ভেরিফাই করে নিও। তো যেটা করা হয় সেটা হচ্ছে সাইজের অনুপাতে আমরা কিন্তু সয়েলের বিভিন্ন কণাকে ভাগ করি। এইটা কিন্তু আমাদেরকে প্রথমে মনে রাখতেই হবে। ঠিক আছে, আমি চলো এটা দিয়ে প্রথমে শুরু করি। কিরকম? প্রথমে মনে রাখতে হবে যে বোল্ডার বলে একটা টার্ম আছে। সেই বোল্ডারের সাইজ কত হয়? বোল্ডারের সাইজ হয় গ্রেটার দ্যান 300 mm, অর্থাৎ 300 মিলিমিটারের সাইজের যদি বেশি সাইজ হয়, 300 মিলিমিটার মানে মোটামুটি এতটা মতন হয় সাইজ। ঠিক আছে, এই সাইজের যদি বেশি সাইজের যদি গ্রেনস হয় বা সয়েলের কণাগুলো হয়, তাহলে সেটাকে আমরা বলবো বোল্ডার। ক্লিয়ার? মনে রাখবে। আচ্ছা, যদি এই 300 mm থেকে নিয়ে 80 mm এর মধ্যে যদি কিছু হয়, তখন আমরা সেটাকে বলি কোবল। কি বলি? কোবল। 300 mm থেকে যদি 80 mm এর মধ্যে হয়, তখন আমরা সেটাকে বলি কোবল। আচ্ছা, যদি 80 mm এর থেকে কম এবং সেটা 4.75 mm পর্যন্ত যদি হয়, 80 mm থেকে 4.75 mm এর মধ্যে যদি রেঞ্জ হয়, তখন আমরা সেটাকে বলি গ্রাভেল। ক্লিয়ার? গ্রাভেল। ওকে, আর 4.75 mm থেকে যদি এটা 75 মাইক্রন মানে কি? মানে হচ্ছে 0.075 mm এর মধ্যে যদি রেঞ্জ হয়, ঠিক আছে, তাহলে আমরা তখন সেটাকে বলি স্যান্ড। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি 75 মাইক্রন থেকে যদি 0.2 মাইক্রন অব্দি যদি হয়, 2 মাইক্রন মানে কত? 0.02 mm এর মধ্যে যদি রেঞ্জ হয়, তখন আমরা সেটাকে বলি কি? সিল্ট। আর যদি 0.02 mm এর, সরি একটু ভুল হয়েছে, 0.002, হ্যাঁ 0.002 মানে 2 মাইক্রন হলে 0.002 হয়। আর 0.002 মিলিমিটারের যদি আরো ছোট হয়, তখন আমরা সেটাকে বলি ক্লে। ক্লিয়ার? আচ্ছা, এই যে ডেটাগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, এটা তোমরা কিন্তু নোট খাতায় টুকে নাও, কেন কি এখান থেকে প্রশ্ন আসতেই পারে।
হয়তো তোমাকে বলে দিল যে স্যান্ডের সাইজের রেঞ্জ কিরকম হতে পারে, বা কোবেলের সাইজের রেঞ্জ কিরকম হতে পারে, গ্রাভেলের সাইজের রেঞ্জ কিরকম হতে পারে, তোমাকে কিন্তু এখান থেকে কিন্তু সেটা বলতে হবে যে সেটা কোন রেঞ্জের মধ্যে পড়ে, বা এই রেঞ্জের মধ্যে সেই সয়েল টাইপকে কি বলে। তাহলে এইটা কিন্তু তোমরা খাতায়, নোট খাতায় কিন্তু এটা তৈরি করে নাও, এটা লিখে নাও। ওকে, ভিডিওটাকে পজ করে। এবার একটা জিনিস খেয়াল করো, এখান থেকে আমরা সয়েলকে দুটো পার্টে ভাগ করি। কিরকম দুটো পার্ট? এই যে স্যান্ড, এই বোল্ডার থেকে নিয়ে স্যান্ড অব্দি, এইটাকে আমরা বলি কি? কোর্স গ্রেন সয়েল, কোর্স সয়েল বলি, কোর্স গ্রেন সয়েল। মানে পাতি কথায় হচ্ছে বড় কণার সয়েল, যেখানে কণাগুলোর সাইজ বড়। আর এটাকে আমরা বলি, এই যে স্যান্ডের পর থেকে সিল্ট এবং ক্লে, এটাকে বলি আমরা ফাইন গ্রেন সয়েল। কি বলি? ফাইন গ্রেন সয়েল। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এখান থেকে আমরা সাইজের রেসপেক্টে বিভিন্ন সয়েলের নামকরণ গুলো জেনে নিলাম, এবং সেখান থেকে আরো একটা জিনিস জানলাম যে 4.75 থেকে 75 মাইক্রন যেটা স্যান্ড সাইজ, তার নিচের যে সয়েল গুলো অর্থাৎ সিল্ট এবং ক্লে, এগুলোকে আমরা বলি ফাইন গ্রেন সয়েল, এবং এটাকে আমরা বলি কোর্স গ্রেন সয়েল। এটার কি দরকার সেটা চলো এবার জানি। তাহলে আমরা যেটা জানলাম যে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনে আমরা সয়েলকে মূলত দুটো পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোর্স গ্রেন সয়েল, একটা হচ্ছে ফাইন গ্রেন সয়েল। ফাইন গ্রেন সয়েল কোনটা? সিল্ট এবং ক্লে। এবং কোর্স গ্রেন সয়েল হচ্ছে স্যান্ড থেকে উপরে যতগুলো আমরা পড়লাম আপ টু বোল্ডার অব্দি সবগুলো হচ্ছে কোর্স গ্রেন সয়েল। আচ্ছা, এই দুটো ভাগ করার ভাগটা করলাম কেন? কারণ হচ্ছে এই দুটো ভাগের রেসপেক্টে এই যে ডিস্ট্রিবিউশনটা যে আমরা বার করব, তার প্রক্রিয়াটা দুরকম হয়ে যায়। কিরকম? যখন কোর্স গ্রেন সয়েলের যখন আমরা ডিস্ট্রিবিউশনটা বার করি ল্যাবরেটরিতে আমাদের কাজের জন্য, তখন কিন্তু আমরা ইউজ করি কি? সিভ অ্যানালাইসিস, সিভ অ্যানালাইসিস। আর যখন আমরা ফাইন গ্রেনের যখন ডিস্ট্রিবিউশন করি, মানে ফাইন গ্রেনের কোন কণাগুলো কোন রেঞ্জের মধ্যে আছে, বা কোন কণাটা কত রেঞ্জের, এই কোন কণাটা কত পার্সেন্টেজে রয়েছে, এই ডিস্ট্রিবিউশনটা যখন আমরা বার করি, তখন আমরা করি সেডিমেন্ট অ্যানালাইসিস। কি করি? সেডিমেন্ট অ্যানালাইসিস। সেডিমেন্ট অ্যানালাইসিসটা কি? সেডিমেন্ট অ্যানালাইসিসটা হচ্ছে নাথিং, আমরা যেরকম এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং মানে ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং আমরা পড়েছিলাম যে জলকে যখন আমরা পিউরিফাই করি ট্রিটমেন্ট প্ল্যান্টে, তখন আমরা কি ওটাকে একটা সেডিমেন্টেশন ট্যাঙ্কের মধ্যে নিয়ে যাই, যেখানে ওর মধ্যে দ্রবীভূত যে কণাগুলো রয়েছে সেগুলো আস্তে 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 স্থিত হয়ে নিচে পড়ে যায়। ক্লিয়ার? ঠিক এখানেও সেম ভাবে জলের মধ্যে কণাগুলোকে গুলিয়ে ওইভাবে সেডিমেন্ট করে পড়তে দেয়। আমরা এটা নিয়ে ডিটেলে পরে পড়াশোনা করব। তারপর জাস্ট মোটামুটি বোঝার জন্য তোমরা জেনে রাখো যে সেডিমেন্টাল অ্যানালাইসিস করা হয় ফাইন গ্রেন সয়েলের ডিস্ট্রিবিউশনটাকে বার করার জন্য, আর সিভ অ্যানালাইসিস করা হয় হচ্ছে কোর্স গ্রেন সয়েলকে ডিস্ট্রিবিউশনটাকে বার করার জন্য, পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনটাকে বার করার জন্য। ক্লিয়ার? আচ্ছা, সিভ অ্যানালাইসিস মানে কি? সিভ মানে হচ্ছে পাতিকতা চালনি। একদম যেমন ময়দাকে আমরা চালি, ঠিক সেরকম ভাবে যদি আমরা সয়েলগুলোকে এরকম করে চালি, সেই যে জিনিসটা সেটাকে বলা হয় সিভ অ্যানালাইসিস। এক্ষেত্রে আমাদের কিছু স্পেসিফিক সিভ বলে দেওয়া আছে। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি করি কি, আমরা এটা প্রায় জানি, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্র্যাকটিক্যাল করেছে বা পড়েছে তারা সবাই প্রায় এটা জানি যে বিভিন্ন সাইজের যে সিভ গুলো, সাপোজ 20 mm সিভ নিলাম, এটা ধরো 10 mm নিলাম, ঠিক আছে, এটা ধরো তুমি নিলাম হচ্ছে 4.75 mm, তারপর ধরো 2.36 mm, তারপর ধরো 1.18 mm, তারপরে ধরো 75 কি বলবো মাইক্রনের আমি একটা সিভ নিয়ে নিলাম। ঠিক আছে, তো এই যে এরকম করে সিভ সাইজ গুলোকে নেওয়া হয় এবং সয়েলটাকে একটা অ্যামাউন্ট অফ সয়েল সাধারণত 1000 গ্রাম নেওয়া হয়, যেটা 1000 গ্রাম নিলে আমাদের পরবর্তী যে হিসেবগুলো করতে অনেকটা ইজি হয়ে যায়। সেই জন্য আমরা এটা 1000 গ্রাম সাধারণত সয়েল নিয়ে নিই। 1000 গ্রাম সয়েল নিয়ে এই প্রথম সিভে দিয়ে দেওয়ার পরে সেটাকে নড়ানো হয়। ঠিক আছে, এটা বাই মেশিনও করা হয়, সেকিং করা হয়, বাই মেশিনও করা যেতে পারে বা ম্যানুয়ালিও করা যেতে পারে। ঠিক আছে, তো সেই সেকিং করার পর কি দেখা যায় যে এই যে সয়েলটা এই যে সিপগুলোর মধ্যে কি সিপগুলোর মধ্যে এরকম হচ্ছে ফাঁকা ফাঁকা থাকে, যেহেতু বললাম চালনি। এবার এই প্রত্যেকটা সিপের এই যে সাইজগুলো দেখছো, এই সাইজগুলো অনুযায়ী ফাঁকা জায়গাগুলোর এই যে ফাঁকা জায়গাগুলো হবে, ওপেনিংস গুলো হবে, তার সাইজ হচ্ছে এইটা। ক্লিয়ার? তো সেইভাবে প্রত্যেকটাতে একটা একটা করে কি বলবো কিছুটা পার্সেন্টেজ অফ সয়েল প্রত্যেকটা থেকে এরকম করে আটকে যায়। ঠিক আছে, তাহলে এই যে প্রত্যেকটাতে যে সয়েলটা আটকালো
তারপর আমরা কি করি, সেই সয়েলটার কিন্তু আমরা ওজন নিই আলাদা আলাদা করে। এবার তোমার মতে প্রশ্ন আসবে, স্যার এগুলো এখন ডিটেলে পড়বার এত কি দরকার আছে? না, দরকার আছে। আমি যে বললাম, এই ক্লাসটা তোমাদেরকে কিন্তু তোমার কনসেপ্টকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেবে। এই ক্লাসটা যদি করো, তোমাদেরকে কিন্তু এই নিয়ে আর পড়তে হবে না। এই জিনিসগুলো জানার জন্য না, এইটা একটুখানি বলাটা খুব দরকার। ওকে, তাই অবশ্যই একটু মন দিয়ে শোনো, অনেকটা উপকার হবে। এরপরে আমার মনে হয় না আর কোনো যে জিনিসগুলো আমি শেষে বলবো তোমরা অবাক হয়ে যাবে, আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না ওই জায়গা থেকে। ঠিক আছে, তাহলে এই যে প্রত্যেকটাতে যে আমরা ওয়েট রিটেন হলো প্রত্যেকটাতে, সেগুলোকে আমরা মেপে নিই। এবার কি করি, এবার যেটা করি সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমরা একটা ছোট্ট একটা টেবিল ড্র করি। আমরা যখন প্র্যাকটিক্যাল করেছিলাম, প্রত্যেকে আমরা যখন করেছিলাম তখন মনে আছে, তখন এইসব অত বেশি মাথায় ঢোকাতাম না। জাস্ট একটা ছক দিত, আইদার বন্ধুর খাতা থেকে টুকে দিতাম বা আর কি কোন রকম ভাবে একটা জাস্ট ম্যানেজ করে নেওয়া হতো। কিন্তু বেসিক্যালি ছকটার যে কতটা দরকার সেই জিনিসটা তোমাদেরকে বলি। আমরা কি করি, একটা ছোট্ট ছক বানাই। তো প্রথমে আমরা কি লিখি, সিভ সাইজ। ঠিক আছে, সিভ সাইজ লিখলাম। সিভ সাইজে যেমন আমরা কি নিয়েছি, এখানে 20 mm নিয়েছি ধরো, তারপর হচ্ছে 10 mm নিয়েছি, তারপর হচ্ছে আমরা হচ্ছে কত নিয়েছি, 4.75 mm নিয়েছিলাম, তারপর হচ্ছে 2.36 mm নিয়েছিলাম, তারপর হচ্ছে 1.18 mm নিয়েছিলাম, তারপর ধরো 75 মাইক্রন নিয়েছি। ঠিক আছে, এরকম সিভ সাইজ নিয়েছি। এবার সিভ সাইজ নেওয়ার পর আমরা তারপরে কি করেছি, যে নিলাম যে কতটা পরিমাণ ওয়েট রিটেন হয়েছে, কতটা পরিমাণ ওয়েট রিটেন হয়েছে ইচ সিভে, প্রত্যেকটা সিভে কতটা পরিমাণ। ধরো আমি 1000 গ্রাম যদি সয়েল নিই, ধরে নিচ্ছি এখানে 100 গ্রাম রিটেন হয়েছে, এখানে ধরে নাও 150 গ্রাম রিটেন হয়েছে, এখানটায় ধরে নাও 200 গ্রাম রিটেন হয়েছে, এখানে ধরে নাও আবার 150 গ্রাম রিটেন হয়েছে, এখানে ধরো আবার 100 গ্রাম রিটেন হয়েছে। তাহলে টোটাল কত হচ্ছে, 100 আর 200 300, 400 450, 500, 600, 700, তাহলে মোটামুটি 300 গ্রাম ধরো ফাইনালি নিচে যাবে। যদি ধরে নিই যে আমাদের কোনোভাবে সয়েল কোনো লস হয়নি, তাহলে 1000 গ্রাম সয়েল প্রত্যেকটাতে আলাদা আলাদা করে প্রত্যেকটা ইয়েতে রিটেন হয়েছে। এরপরের ছকটা আমরা কি করি, একটু ধৈর্য ধরে এটা বোঝো, দরকার আছে, এমনি পড়াচ্ছি না। ঠিক আছে, তারপরে কি করি, আমরা করি হচ্ছে কিউমুলেটিভ ওয়েট রিটেন। কিউমুলেটিভ ওয়েট রিটেন, কিউমুলেটিভ ওয়েট রিটেন মানে কি, কিউমুলেটিভ ওয়েট রিটেন মানে হচ্ছে আগেরটার সাথে যোগ করে কতটা ফাইনালি প্রত্যেকটা সিভের আগে কতটা ওয়েট রিটেন হয়েছে। মানে 20 mm সিভের ক্ষেত্রে 100 গ্রামই হবে, কিন্তু 10 mm এর সিভের ক্ষেত্রে কি হবে 100 প্লাস 150, মানে হচ্ছে 250 গ্রাম। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে 10 mm এর সিভের ওপরে যতগুলো সিভ হয়েছে তার সবগুলো মিলিয়ে কত পরিমাণ ওয়েট রিটেন হয়েছে। তাহলে 10 mm এর উপরে কত mm সিভ ছিল, 20 mm সিভ রাখা ছিল, তাহলে 20 mm এ 100 গ্রাম হয়েছে, 10 mm এ 150 গ্রাম হয়েছে, তাহলে টোটাল কত হয়েছে 250 গ্রাম। এটাকে বলা হচ্ছে কিউমুলেটিভ ওয়েট রিটেন। ঠিক আছে, এই সিভ সাইজের টোটাল কিউমুলেটিভ ওয়েট রিটেন, ধরো এই সিভটা যদি না থাকতো তাহলে এই সিভে টোটাল কত আমাদের সয়েল রিটেন হতো, এটা হচ্ছে মানে হচ্ছে এটাই 250 গ্রাম হতো। আচ্ছা, তাহলে এবার 4.75 এ কত হবে, 250 প্লাস 200 মানে 450। তারপরে সাইজে কত হবে, 450 প্লাস 150 600, 600 প্লাস 100 700, আর 700 প্লাস 300 1000। এইখান থেকে আমরা একটা ক্রস চেক করে নিই যে দেখো এই 1000 মিলে গেছে, মানে আমাদের কোনোভাবে সয়েল লস হয়নি এই সিভ অ্যানালাইসিস এর ক্ষেত্রে। ঠিক আছে, কোনো উড়ে যায়নি, কোথাও নোট পড়ে যায়নি, মিলে যদি যায় তখন এটা হয়ে গেল। ঠিক আছে, এরপরের যে আমাদের কলামটা করতে হয় সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ, কি করতে হয়, পার্সেন্টেজ অফ কিউমুলেটিভ ওয়েট রিটেন। পার্সেন্টেজ অফ কিউমুলেটিভ ওয়েট রিটেন মানে কি, মানে হচ্ছে এই যে 100 গ্রাম হলো, ঠিক আছে, এই 100 গ্রামটা টোটালের কত পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে 100 গ্রাম ডিভাইডেড বাই 1000 ইন্টু 100, তাহলে কত হচ্ছে 10% হচ্ছে, দুটো কেটে গেল 10%, তাহলে আমরা লিখবো এখানে 10। আচ্ছা, এটা তাহলে কত হবে 25%, এটা কত হবে 45%, এটা কত হবে 60%, এটা কত হবে 70%, এটা কত হবে 100%। ঠিক আছে, তাহলে কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ ওয়েট রিটেন পেয়ে গেলাম। লাস্ট যেটা করতে হয় সেটা হচ্ছে পার্সেন্টেজ ফাইনাল। পার্সেন্টেজ ফাইনাল মানে কি, এটা কি বলেছি, এটা বলেছে পার্সেন্টেজ ওয়েট রিটেন, মানে ওই সিভে
উপরে যদি কোনো সিপ না থাকতো তাহলে ওই সিপে কত পার্সেন্ট টোটাল সয়েল যেটা দিয়ে আমরা সিপ অ্যানালাইসিস করছি তার কত পার্সেন্ট ওই সিপে রিটেন হতো। ঠিক আছে, তো ওই সিপে যদি রিটেন যদি ধরো 45% হতো, তার মানে ওই সিপ দিয়ে পাস কত করে গেছে? 100 - 45, তাই তো? এখানেও আমরা তাই করি। তাহলে 90 100 থেকে 90 10 বাদ দিলে কত? 10% রিটেন করেছে, তাহলে পাস করে গেছে কত? 90%। 25% এই সিপে কিউমুলেটিভ রিটেন করেছে, তাহলে পাস করে গেছে কত? 75%। 45% রিটেন করেছে, ঠিক আছে, তাহলে পাস করে গেছে কত? 55%। 60% রিটেন করেছে, তাহলে পাস করে গেছে কত? 40%। 70% রিটেন করেছে, তাহলে পাস করে গেছে কত? 30%। আর 100% রিটেন করে গেছে, তার মানে এখানে কিছুই পাস করেনি, মানে 0। ক্লিয়ার? তাহলে এই দুটো কলম কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ ওয়েট রিটেন আর পার্সেন্টেজ ফাইনাল। আমি এই আজকের এই ক্লাসটাতে শুধু এইটুকুটাই বলছি যে এই কলমটা কিসের জন্য ইম্পর্টেন্ট। একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে ফাইননেস মডিউলাস। ফাইননেস মডিউলাস এই কথাটাকে আমরা তো সবাই প্রায় জানি। ফাইননেস মডিউলাস, সেই ফাইননেস মডিউলাসটা কি বলা হয় বা ফাইননেস মডিউলাসের সংজ্ঞাটা কি? ফাইননেস মডিউলাসের সংজ্ঞা হচ্ছে এই যে যত পার্সেন্ট ওয়েট রিটেন্ড হলো, ঠিক আছে, তার সামেশন ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে কি ফাইননেস মডিউলাসের সংজ্ঞা যদি হয় তাহলে সেটা হচ্ছে কি? সামেশন অফ পার্সেন্টেজ অফ কিউমুলেটিভ ওয়েট রিটেন আপ টু দ্য লেভেল 75 মাইক্রন বলো বা 150 মাইক্রন, যেটা লাস্ট সিপ থাকবে, ক্লিয়ার, ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু হচ্ছে ফাইননেস মডিউলাস। ক্লিয়ার? মানে এই সমস্ত গুলোকে যদি আমি যোগ করি, যোগ করে যদি 100 দিয়ে ভাগ করি, ভাগ করার পর যেটা আসবে সেটাই হচ্ছে ফাইননেস মডিউলাস। তাহলে তোমাকে যদি আজকের পর থেকে ফাইননেস মডিউলাস সম্পর্কে কোয়েশ্চেন করা হয়, তুমি ইজিলি বলে দিতে পারবে। এই ছকটা তোমার জাস্ট মাথার মধ্যে ছকে গেল যে পার্সেন্টেজ অফ যে কিউমুলেটিভ ওয়েট রিটেন যেগুলো আছে সেগুলো যদি সবগুলোকে যোগ করে দিই, 100 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে ফাইননেস মডিউলাস বেরিয়ে গেল। আচ্ছা, ফাইননেস মডিউলাস থেকে কি বোঝা যায়? ফাইননেস মডিউলাস থেকে বোঝা যায় যে এই যে তুমি সয়েল স্যাম্পেলটা নিলে না, ধরো তুমি একটা 1 কেজি 1000 গ্রামের একটা সয়েল স্যাম্পেল নিলে, তাহলে সেই সয়েল স্যাম্পেলের যে ফাইননেস মডিউলাস যদি ধরো সাপোজ তুমি 2.75 হয়, তাহলে বুঝতে হবে কি ওর যে পার্টিকেল সাইজ গুলো যেগুলো ওর মধ্যে রয়েছে তার এভারেজ সাইজ হচ্ছে 2.75। মানে বুঝতে পারছি আমরা কোনো কিছু এভারেজ বার করি তো, যে এভারেজ কত, কারো বয়স ধরো 10, কারো বয়স ধরো 20, কারো বয়স ধরো 50, এরকম ধরো 50 জন ছেলে আছে, তাহলে সমস্ত ছেলেগুলোর এভারেজ বয়স কত এটা বার করি তো। ঠিক একই রকম ভাবে সয়েলের যে সাইজ নিয়ে আমরা সিপ অ্যানালাইসিস করছি, তার যে এভারেজ সাইজ বার করতে যদি বলে, তাহলে সেক্ষেত্রে ওই ফাইননেস মডিউলাসটা কাজে লাগে। মানে ফাইননেস মডিউলাস থেকে আমরা বুঝে যাই যে ওই সয়েলের এভারেজ ভ্যালু কত। আচ্ছা, এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে সেই জিনিসটা একটু মাথার মধ্যে ঢুকিয়ে নাও। সেটা হচ্ছে প্রশ্ন আসে বলতে পারো বা একটা জিনিস মনে রাখতে হবে যে ফাইননেস মডিউলাসের একটা মান কি না, স্যান্ডের মানগুলো কিন্তু তোমরা একটু মনে রাখো। কার মান? স্যান্ডের মানগুলো। স্যান্ড যদি ফাইন স্যান্ড হয়, যদি ফাইন স্যান্ড হয়, তাহলে তোমার ফাইননেস মডিউলাসের মান কত হয় বলো তো? 2.2 থেকে 2.6। এটা লিখে নাও, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, যদি ফাইন স্যান্ড না হয়ে যদি তোমার মিডিয়াম স্যান্ড হয়, মিডিয়াম স্যান্ডের ক্ষেত্রে এই মানটা হয় 2.6 থেকে 2.9। আর যদি স্যান্ডটা কোর্সার স্যান্ড হয়, কোর্সার স্যান্ড হয়, তাহলে এই মানটা হয় 2.9 থেকে 3.2। এই মানগুলো কিন্তু একটু মনে রাখো, কেন কি এই মানগুলো থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে, তাহলে ফাইননেস মডিউলাসটা ক্লিয়ার হলো। এবার আমরা নেক্সট ক্লাসে করব কি বাকি যে এই কলমটার যে গুরুত্ব এবং সেইখান থেকে খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস বার করব, যেমন হচ্ছে তোমার ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট, তারপর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার। এই সমস্ত জিনিসগুলো তোমাদের সামনে একদম জলের মতন ক্লিয়ার করে দেবো, যাতে আর কোনো কনফিউশন না হয়। তুমি মানগুলো দেখেই বুঝতে পারবে এটার মান এটা হয়, এটা হলে এটা হয়। ওকে, তো নেক্সট ক্লাসটা দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে ভিডিওগুলোকে লাইক করো এবং শেয়ার করো, আমার একটু উৎসাহ বর্ধন করো। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।